অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে একটি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা ক্ষমতা গ্রহণ করেছেন। 8ই আগস্ট ছিল তাদের শপথের দিন, ওই দিন থেকে তাদের দায়িত্ব পালন শুরু হয়েছে। সেই হিসেবে আগামীকাল 6 মাস পূর্তি হবে। 6 মাস একবারে কম সময় নয়, আবার খুব বেশি সময় তাও নয়। আমি মনে করি এই 6 মাসের মধ্যে প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশে যে জটিল আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সেটা তারা পুরাপুরি নিয়ন্ত্রণ করে ফেলেছেন এটা বলা যাবে না, তবে অনেকটাই তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। একটা রিউমার ছড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের সিনিয়র নেতাগণ যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে লক্ষ লক্ষ, একজন বলেছেন 10 লাখ লোক মারা যাবে, আরেকজন বলছেন যে 1 কোটি লোক মারা যাবে, আবার কেউ কেউ বলছেন যে কারো চিহ্ন থাকবে না। আমরা দেখেছি যে এই পরিস্থিতিটা জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এমন আস্থা রেখেছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি অবনতি ঘটে নাই। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটেছে, স্বৈরাচারের দোসররাও কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। একটি বড় ধরনের জটিলতা তারা ফেস করতে পেরেছেন, 1 নম্বর। 2 নম্বর হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশ কেন বিশ্বের ইতিহাসে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ শেখ হাসিনা প্রায়ই বলতেন, আই অ্যাম দ্য ডটার অফ শেখ মুজিবুর রহমান, দি ফাউন্ডার অফ বাংলাদেশ, দি ফাদার অফ দ্য নেশনস। এই কথা বলে তিনি আমার বাবাই দেশকে স্বাধীন করেছে এই জাতীয় বক্তব্য নিয়ে আসছেন, এই জাতীয় কথা নিয়ে আসছেন। এই জাতীয় বক্তব্য এবং কথার যিনি আস্ফালন করে বেড়াতেন সেই নেত্রী তার দলের পতন হবে, এটা তার কাছে এবং অনেকের কাছে অবিশ্বাস্য ছিল। সেই স্বৈরাচারের পতনের পর তার দোসররা এই সরকারকে ব্যর্থ করার জন্য ছোট বড় অনেকগুলো আন্দোলন পাল্টা করার চেষ্টা করেছে। আনসার দিয়ে গণ্ডগোল করা, সচিবালয়ে আগুন দেওয়া, শিক্ষকদের মাধ্যমে গণ্ডগোল করা, তারপরে ছাত্রদের মাধ্যমে গণ্ডগোল করা, নানান ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই পর্যন্ত প্রায় 1.5 শতাধিক এই আন্দোলন, পাল্টা আন্দোলন এই গভর্নমেন্ট মোকাবেলা করেছে। এটা আমি মনে করি যে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জটা তারা ফেস করেছে। 3 নম্বর হচ্ছে যে বিদেশে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আগে আমরা শুনতাম 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 12 লাখ কোটি টাকা পাচার হয়েছে, 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু বিদেশে কি পরিমাণ টাকা পাচার হলো এই ধরনের জন্য, এইটা নিরূপণের জন্য একটি কমিশন করা হয়েছিল। এই কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। তারাই নিরূপণ করেছেন যে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে তিনি দেশের বাইরে গিয়েছিলেন, বিশেষ করে সুইজারল্যান্ড, ইউকে, বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে তিনি সাক্ষাৎ করে টাকা আনার বিষয়ে তিনি মত বিনিময় করেছেন। আশা করা যায় যে একটা সময়ে এই টাকাগুলো বাংলাদেশে হয়তো ফেরত আসতে পারে। প্রথম হচ্ছে যে জামাত 300 আসনের প্রার্থী চূড়ান্ত করেছে এবং সম্ভাব্য প্রার্থী যারা হবেন আমিরে জামাত তাদের নাম ঘোষণা করেছেন। কেন্দ্রীয় কর্মপরিষদ অর্থাৎ পার্লামেন্টারি বোর্ডের সামনে, এবং পার্লামেন্টারিয়ান বোর্ড সেটা অনুমোদন দিয়েছে। আমাদের প্রস্তুতি 300 আসনে নির্বাচন করার। সেই লক্ষ্যেই আমাদের সম্ভাব্য প্রার্থীগণ এলাকায় তৎপরতা চালাবেন, দাওয়াতি কাজ করবেন, সাংগঠনিক কাজ করবেন, নির্বাচনী কাজ করবেন, জনগণের পাশে থাকবেন। ইসলামিক জোট নিয়ে আপনারা এই 6 মাসে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা, তারপরে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, কমিউনিকেশনের সংস্কৃতি ছিল না বললেই চলে। 5ই আগস্টের পর জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দাওয়াত দিয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে পৃথক পৃথকভাবে আমাদের অফিসে, যখন এই অফিসটা সংস্কার হয় নাই তখন তিনি পার্শ্ববর্তী সংবাদপত্রের অফিসে বসে তিনি মত বিনিময় করেছেন এবং তাদের কথা শুনেছেন, তাদের সাথে অন্তরঙ্গ পরিবেশে কথা বলেছেন। এটা কিন্তু পরস্পরের প্রতি সম্পর্ক বৃদ্ধি করার একটা বড় উপায় ছিল। আমির জামাত যখন যে এলাকায় সফরে গিয়েছেন সেই এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্বের সাথে তিনি দেখা করেছেন। ফরিদপুরে দেখা করেছেন, এরপরে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে তিনি বরিশাল গিয়েছিলেন, সেখানে দেখা করেছেন। এই ক্ষেত্রে জামাতের অগ্রগতি আমি মনে করি অনেক। জামাত বাংলাদেশের ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিএনপিও ইসলামী দলগুলোকে কাছে নিতে যাচ্ছে, আপনারাও নিতে যাচ্ছেন। বিএনপির মধ্যে আপনাদের মধ্যে একটা ক্লাশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা? কোনো ক্লাশ তৈরি হবে না।
সবাই নিজ নিজ যে প্রত্যেকটি রাজনৈতিক দলই তার দলের যে কর্মসূচি লক্ষ্য এটা বাস্তবায়নের জন্য অন্যদের সহযোগিতা চাইতে পারে, নিতে পারে, সহযোগী বানানোর চেষ্টা করতে পারে। রাজনৈতিক দল অথবা ব্যক্তি ইন্ডিভিজুয়ালি, সামষ্টিকভাবে, সংঘবদ্ধভাবে, দলীয়ভাবে যে কোনো দলের সাথে জোট বাঁধতে পারে, যেতে পারে। এই ক্ষেত্রে আমরা কোনো ক্ল্যাশ হবে এটা আমরা মনে করি না। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য, এটা বিউটি, এবং এই সৌন্দর্য বাংলাদেশের রাজনীতিতে ফুটে উঠুক এটা আমরা চাই। এটা ছিল না কারণেই রাজনীতিতে প্রতিহিংসা হয়েছে, মারামারি হয়েছে, এবং এখানে জগদ্দল পাথরের মতো স্বৈরাচার চেপে বসেছিল। আমরা এটার অবসান চাই।